হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। আজকের পর্বে দেখা যাচ্ছে যে রাঙামতি তো সেই জায়গাতে পৌঁছে গেছে যেখানে কিন্তু একলব্যকে রাখা হয়েছে। এবার রাঙামতি কিন্তু একটা ফাঁকা জায়গা, তো রাঙামতি কানে ঠিক আওয়াজ শুনতে পাচ্ছে, কিছু মানুষের আওয়াজ। তো সেইখানে আওয়াজ শুনতে পাচ্ছে, আর সেই জায়গাতে কিন্তু একলব্য আছে। একলব্যকে তারা বলছে, তুই আমাদের মূর্তি চুরি করছিস, তোর জন্য ওরা মূর্তি চুরি করে নিয়ে গেছে। একলব্য বলছে, দেখুন আমাকে যে করেই হোক, মানে এই জায়গাতে, এই সমুদ্রের মধ্যে কিন্তু মানে বিমানটাকে ল্যান্ড করাতেই হতো, না হলে কিন্তু অতগুলো মানুষের জীবন চলে যেত। আপনারা প্লিজ বিশ্বাস করুন, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার স্ত্রী রাঙামতির সাথে কথা বলুন। সে কিন্তু আপনাদেরই মতো মানুষ, মানে আপনাদেরই মতো জঙ্গল গ্রামে থাকা মানুষ কিন্তু তারা, মানে সে আপনাদেরই মতো ভাষায় কথা বলে। আপনি একটু কথা বলুন। তখন বলছে, একদম চুপ, তোর জন্য আমাদের হাজার হাজার বছরের পুরনো মূর্তি চুরি গেছে। কোটি কোটি টাকায় ব্যবসা করবে ভেবেছে, সব তোর জন্য হয়েছে। সর্দারের লোকজন বলছে যে আমরা চারপাশে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও কিচ্ছু খুঁজে পাইনি। ওরা যারা বাঁচাতে এসেছিল তারা প্লেনে সবাইকে বাঁচিয়ে নিয়ে চলে গেছে। প্লেনটা টুকরো টুকরো হয়ে জলে পড়ে আছে। আমাদের এত পুরনো বছরের বিগ্রহকে ওরা নিয়ে চলে গেছে সর্দার, তাই বলছে। একে হাড়ি কাটে গলা দিয়ে শেষ করে দাও সর্দার, তাই বলছে। এবার কিন্তু একলব্যকে হাড়ি কাটে শোয়ানো হচ্ছে তাকে মারার জন্য। একলব্য তো একদম ভয়ে তাকিয়ে আছে যে এবার কি হবে তার। দিকে রাঙা বলছে, না, তীর ধনুকটা আমার সঙ্গেই থাক, যদি জঙ্গলের কোনো জন্তু মানে কোনো হামলা করে তাই। ব্যাগ থেকে কিন্তু এবার তীর ধনুকটা বের করে সেট করছে রাঙা। দিকে রাঙা কিন্তু তীর ধনুক নিয়ে এগিয়ে চলছে, আর ওদিকে দেখা যাচ্ছে সেই মেয়েগুলো যারা একলব্যকে কিডন্যাপ করার প্ল্যান বানিয়েছিল তারা দলবল নিয়ে হাতে রিভলভার নিয়ে চলে আসছে। একজন বলছে, দিদি মশালের আলো দেখা যাচ্ছে, মনে হয় জঙ্গলবাসীরা আছে, চল আমরা কিন্তু এখান থেকে চলে যাই। বলে, একদম নয়। বলছে, কোনো ভয় নেই, আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না। বলছে, একলব্য বসুকে আমাদের দরকার, আর ও মনে হয় এই জঙ্গলের মধ্যেই আছে। এদিকে একলব্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিউজে খবর বলছে যে প্লেনটাকে খুব সেফলি ল্যান্ড করানোর পরেও একলব্য বসুকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পিছনে কি ওনার কোনো হাত আছে? সবাইকে বাঁচানোর পরেও তিনি কেন নিখোঁজ হয়ে গেলেন? এর পেছনে কিন্তু কোনো একটা বড় উদ্দেশ্য রয়েছে বা বড় কিছু কাজ করছে। এই যান্ত্রিক ত্রুটির জন্য কি তিনি দায়ী? এই সমস্ত খবরে কিন্তু বলছে। আর একলব্যের বাড়ির লোক কিন্তু ততই চিন্তা করছে খবর দেখে। বলছে একটা টিম নাকি কাজ করছে, একলব্য বসু কোনোভাবে এই ষড়যন্ত্রে জড়িয়ে আছে কিনা সেটা দেখার জন্য। একলব্যের মা বলছে, কি বলছে এইসব? আমার ছেলেটা এত সেফলি সবাইকে বাঁচালো, এখন টেকনিক্যাল ফল্টের জন্য বলছে আমার ছেলে দায়ী থাকতে পারে? আমার আক্কু কোনোদিনও এরকমটা করতে পারে না, এয়ারলাইন্সের লোক জানে না এইসব। একলব্যের বাবা বলছে, শোনো, এইসব মানে যতদিন এটার মানে কি বলবো, একলব্যকে খুঁজে না পাওয়া যাবে ততদিন এইসব জল্পনা কল্পনা চলতে থাকবে, এইসবে কান দিও না, তাই বলছে। ওরা বলছে যে কো পাইলটকে খুঁজে পাওয়া গেল, পাঞ্চালি বলছে, অথচ ভাইকে খুঁজে পাওয়া গেল না। তখন সাত্তকী বলছে, ওখানে তো বলছে কোনো টেকনিক্যাল ফল্ট ছিল, নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। আর একলব্যকে যেহেতু খুঁজে পাচ্ছে না তাই ওর বিরুদ্ধে কথাবার্তা উঠছে, ওই তো কো পাইলটে তো তাই বলছিল, এইভাবে বলছে আর কি। আর সাত্তকীর কথা শুনে কিন্তু সবাই রেগে যাচ্ছে। এদিকে একলব্যকে কিন্তু হাড়ি কাটে শোয়ানো হয়েছে, আর একলব্য সমানে রাঙামতির নাম বলে চিৎকার করছে। ওদিকে রাঙামতি বলছে যাতে উড়নবাবুকে এখানেই খুঁজে পেয়ে যায়, তাই খুঁজতে খুঁজতে চলে আসছে। একলব্য কিন্তু রাঙামতি বলে এমন চিৎকার করেছে, রাঙামতি কিন্তু একলব্যকে দেখে ফেলেছে। আর রাঙামতি দেখে তো অবাক যে এইভাবে এই অবস্থা করেছে একলব্যের। তখন একলব্য ওদেরকে বলছে, আমি চুরি করিনি, আমি চুরি করতে পারি না, বাড়িতে আমার মা বাবা আছে, ভাই বোন আছে, বউ আছে, আমাদের মধ্যে কেউই এই চুরিটা করতে পারে না এত দূর এসে, নিশ্চয় আপনাদের মধ্যেই কেউ করেছে। তখন সর্দারের লোকজন বলছে, আমাদের মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছে সর্দার, আমরা কেন আমাদেরই দেবতাকে চুরি করব? বলেই যাচ্ছে যে এই সবকিছুর জন্য তুই দায়ী, তুই আসল শয়তান, তুই পাপী। আর রাঙামতি কিন্তু সবটা শুনছে। দেখা যাচ্ছে সেই মেয়েগুলো সেখানে পৌঁছে গেছে, আড়াল থেকে দেখছে। রাঙা কিন্তু একলব্যের এই অবস্থা দেখে সহ্য করতে পারছে না, একলব্যের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছে। আর ওদিকে চার্লি আর তার দিদি বলছে, ওই দেখ একলব্য বোস, এবার ওকে কিন্তু আমাদের যে করে হোক বাঁচাতে হবে, মানে বাঁচিয়ে তো নিজেরা কিডন্যাপ করে নিয়ে যাবে সেই কারণে। আর সর্দার কিন্তু হাতে অস্ত্র নিয়ে নিয়েছে একলব্যের মানে মাথা কাটবে বলে। বলছে, অ্যাটাক করব? জঙ্গলের ভেতরে কিন্তু আরো অনেক লোকজন আছে, ধরা পড়লে কিন্তু কচু কাটা হতে হবে, কি করে পারবো ওদের সঙ্গে আমরা? তখন দিদি বলছে, কিচ্ছু হবে না, এই বন্দুকের সামনে ওরা ভয় পেয়ে যাবে, চলো গেট রেডি, আমাদের অ্যাটাক করতে হবে, মুভ ফাস্ট। আর ওদিকে কিন্তু একদম অস্ত্রের ঘা দেবে কি রাঙামতি চলে আসে চিৎকার করে। রাঙামতির গলা পেয়ে তো একটু স্বস্তি বোধ করে একলব্য, আর ওই মেয়েগুলো থেমে যায়। আর রাঙামতি বলছে, কি করছিস তোরা, মানুষটাকে মারিস না। রাঙামতি বলছে, এভাবে মানুষ মারিস না তোরা। সর্দার দেখে অবাক। চার্লি আর ওর দিদি বলছে, কি ব্যাপার, এটা তো রাঙামতি মনে হচ্ছে একলব্যের বউ, এখানে কি করে এলো? ওরা অবাক দেখে। ওয়েট ওয়েট, দেখি কি হয়। রাঙা বলছে, আমি তোদের মতোই জঙ্গলের মানুষ রে, জঙ্গলেই বড় হয়েছি। ওদিকে দেখা যাচ্ছে সাত্তকীর মা কিন্তু সাত্তকীর উপর খুব রেগে গেছে। বলছে, কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, আমাকে বল, কি বলতে চাইছিস তুই? আমার আক্কু তোর ভাই, ও ইচ্ছে করে বলছিস প্লেনে আগুন লাগিয়েছে? হ্যাঁ, তুই এটা বলতে চাইছিস? তুই তোর ভাইকে চিনিস না? কতটা রেসপন্সিবল পাইলট তুই জানিস না? ও জেনে শুনে কখনো এতগুলো মানুষকে বিপদে ফেলবেন। বলছে, এই চিনিস তুই তোর ভাইকে? খুব রেগে গেছে একলব্যের মা। সাত্তকী বলছে, এই বাড়িতে না 5 জনের 5 রকম মাথা, 5 জন 5 রকম কথা বলবে। টাকার জন্য মানুষ না অনেক কিছু করতে পারে, আমাদের মতো মধ্যবিত্তরা এরকম কাজ করবে না, আমার মতো বিশেষ করে, তাই বলছে।
সাত্তকী বলছে আমার মতো সৎ ভালো মানুষ এরকমটা করতেই পারে না। ময়না সাত্তকীর কথা শুনে হাঁ করে আছে। সাত্তকী বলছে হাঁ করে আছো কেন, চুপ করতে পারছো না? ময়না অবাক আর কি সাত্তকীর কথা শুনে। ময়না বলছে বাবা, তোমার মতো পাল্টি খোর তো আমি জীবনেও দেখিনি, মুহূর্তের মধ্যে কিভাবে পাল্টি খেয়ে গেল রে বাবা। বৃন্দা বলছে তোমরা সবাই চুপ করো, আমি বিয়ের পর থেকে একলব্যকে দেখছি, ওর মতো ভালো মানুষ হয় না। এইসব টিভি চ্যানেল নিজেদের পপুলারিটি বাড়ানোর জন্য এই সমস্ত কিছু করছে, যাতে আমরা অন্য কোনো চ্যানেল না দেখি, তাই ওরা এই সমস্ত কিছু করছে। যাই হোক, আমি যেটা বলতে এলাম, আসলে ডিনার টেবিলে খাবার রেডি। পিসিমণিকে বলছে একটু সবাইকে খাবারটা দিয়ে দাও না। পিসিমণি হ্যাঁ বলছে। বলছে আমার শহরে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি এখনো তোদের মতনই জঙ্গল গ্রামেরই মেয়েরে। আমার কথাটা বিশ্বাস কর, উড়নবাবু যেগুলো বলছে একদম ঠিক বলছে। আমি রাঙামতি তীরন্দাজ, উড়নবাবু আমার স্বামী। ওদের প্লেনটা যেখানে নেমেছিল সেখান থেকে এখানে এসে কেউ চুরি করতেই পারে না। উনি সব কথা ঠিকই বলছেন, আমার কথা তোরা বিশ্বাস কর। তখন এদিকে একলব্য রাঙামতিকে ডাকছে। রাঙামতি দৌড়ে গিয়ে তখন একলব্যকে ওই হাঁড়িকাঠ থেকে ওঠায়, হাত টাতগুলো খুলে দেয়। এরপর জল খেতে চাইলে রাঙামতি তাকে জল দেয়, পাশেই জল রাখা ছিল। সর্দার কিন্তু খুব মন দিয়ে রাঙামতিকে দেখছে। একলব্য বলছে ওরা আমাকে মেরে ফেলতে চাইছিল রাঙামতি। একলব্য খুব ভয় পেয়ে গেছে, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। রাঙা বলছে তুই শান্ত হ, কিচ্ছু হবে না, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তাকে দেখে একলব্য একটু ভরসা পায়। রাঙা বলছে বিশ্বাস কর আমার কথা তোরা, আমিও তোদের মতনই মানুষ। উড়নবাবু যেগুলো বলছে একদম ঠিক। অত দূর থেকে এত দূরে এই গভীর জঙ্গলে এসে মূর্তি চুরি করা সম্ভব নয়। আমাদেরও জঙ্গলে মূর্তি আছে, আর সেই মূর্তি হারিয়ে গেলে যে কতটা অমঙ্গলের ভয় সেটা আমিও বুঝি রে। তাই বিশ্বাস কর আমার কথা, আমি সব সত্যি কথা বলছি। নিশ্চয়ই তোদের জঙ্গলেরই কোনো মানুষ এটা চুরি করেছে। সর্দারের সেই লোকটা, যে লোকটা বেশি কথা বলছে, বলছে না রে সর্দার, ওর কথা একদম শুনবি না, ও শহরে গিয়ে শহরে হয়ে গেছে। দাঁড়া রে, তোকে মারছি এবার। বলে সবাই মিলে বল্লম হাতে তুলে নিয়েছে রাঙাকে মারার জন্য। রাঙাও তীরধনুক হাতে তুলে নিয়েছে। খবরদার, তোদের বল্লম আমার এখানে আসতে আসতে না আমার 10টা তীর তোদের দিকে গিয়ে একদম ঝাঁঝরা করে দেবে তোদেরকে। আমার স্বামীর গায়ে যদি একটা আঁচড় লেগেছে না, তোদের কাউকে আমি ছাড়বো না, তাই বলছে। তোদের সব কটা জান চলে যাবে। সর্দার কিন্তু চুপচাপ শুধু দেখছে। এবার সর্দার কিন্তু সবাইকে থামাচ্ছে রাঙার কথা শুনে, যে এই তোরা থাম। রাঙাকে বলছে এই মেয়েটাকে তো একদম আমাদেরই মতো লাগছে রে, আমাদের মতোই মরতে ভয় পাই না। রাঙার সামনে গিয়ে বলছে এই এতগুলো অস্ত্রের সামনে তোকে ভয় লাগলো না? রাঙা বলছে যে ভয় কেন পাবো রে, অলরেডি অনেকগুলো তীর আমাকে ঝাঁঝরা করে দিয়েছে। আমি অলরেডি এই সব কিছুর থেকে উতরে এসেছি, এই দাগ এখনো আমার শরীরে আছে। তোদের জঙ্গলে 1000 বছর পুরনো মূর্তি চুরি হয়েছে তো, ঠিক আছে, আমি সেটা খুঁজে এনে দেবো। রাঙার কথা শুনে কিন্তু সেই মেয়েগুলো অবাক, আর সর্দারও অবাক। মেয়েগুলো বলছে মাই গুডনেস, 1000 বছরের পুরনো পিস, মানে তো অ্যান্টিক পিস রে। তখন চার্লি বলছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু অনেক দাম আছে তার, মিনিমাম 20 কোটি। দিদি বলছে হোল্ড অন, চার্লি, আমিও দেখি রাঙামতি ওই মূর্তিটা কি করে ফেরত আনে। কারণ এখন আমার একলব্য বসুর সঙ্গে ওই অ্যান্টিক পিস মূর্তিটাও চাই। রাঙা বলছে যে আমার উপরে তোরা ভরসা রাখ, আমি কথা দিচ্ছি ওই মূর্তিটা আমি খুঁজে আনবই। আর একলব্যের দিকে তাকাচ্ছে যে তুই চিন্তা করিস না, এটাই বোঝাচ্ছে আর কি। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পেলাম রাঙামতি কিন্তু শেষ পর্যন্ত তার উড়নবাবুকে খুঁজে বের করলোই। এবার দেখার যে এখান থেকে বাঁচিয়ে কিভাবে নিয়ে যায়। তো দেখবো আমরা আগামী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। পর্ব ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।